গুড মর্নিং। আজকের আমার এই টপিক হলো, আলোচনার বিষয় হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। আর আমার এই ক্লাসটি হলো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, যারা পলিটিক্যাল অনার্সের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তাদের জন্য। টপিকটি আবার বলছি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়, থার্ড পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে এই নির্দেশমূলক নীতিগুলি, ডিরেক্টিভ প্রিন্সিপালস যাকে আমরা বলছি, এগুলো সংযুক্ত হয়েছে। রাইট। এই নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানে সংযুক্ত করা হয়েছে বিশেষ করে আইরিশ সংবিধান, আয়ারল্যান্ডের যে সংবিধান তাকে অনুসরণ করে এই ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে এই নির্দেশমূলক নীতিসমূহ সংযুক্ত করা হয়েছে। সো দ্য আইডিয়া অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস হ্যাজ বিন বরোড from the Irish Constitution. The makers of the Indian Constitution have borrowed the idea of directive principles from the Ireland Constitution. তো আমরা জানতে পারি যে ভারতীয় সংবিধানে যে নির্দেশমূলক নীতিগুলো সংযুক্ত হয়েছে সেগুলো অনুপ্রাণিত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানের দ্বারা, এবং তার পাশাপাশি এবং আয়ারল্যান্ডের যে সংবিধান, আয়ারল্যান্ডের যারা সংবিধান প্রণেতা তারা আবার স্পেন থেকে এটাকে অনুসরণ করেছিল। অর্থাৎ স্পেনেই প্রথম এই নির্দেশমূলক নীতিগুলোর প্রয়োগ করা হয়, সংবিধানে সংযুক্ত করা হয়। তো স্পেন থেকে হচ্ছে আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ডের সংবিধান অনুসরণ করে ভারতের যারা সংবিধান প্রণেতা, সংবিধান রচয়িতা, তারা ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে এই নির্দেশমূলক নীতিগুলিকে সংযুক্ত করেছেন। এবং এছাড়াও অনেকের মতে যে এই যে ধারণা নির্দেশমূলক নীতিসমূহ, এগুলো অনেকখানি ফেবিয়ান সমাজতন্ত্রের দ্বারাও প্রভাবিত হয়েছিল। এবং তার পাশাপাশি রাষ্ট্রসংঘের যে চার্টার, সনদ, ইউনাইটেড নেশনস যে চার্টার, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার ঘোষণা, এবং ফ্রান্সের যে মানবাধিকার সম্পর্কিত ঘোষণা, সেই ঘোষণাপত্রের দ্বারাও প্রভাবিত হয়েছে এই নির্দেশমূলক নীতিগুলি। রাইট। এবং এছাড়াও রয়ে গেছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার, সার্বজনীন মানবাধিকার যে সনদ বা দলিল, তার দ্বারাও প্রভাবিত হয়েছে। অর্থাৎ এই নির্দেশমূলক নীতিগুলি প্রভাবিত হয়েছে হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার পত্রের দ্বারা, ফ্রান্সের মানবাধিকার সম্পর্কিত ঘোষণার দ্বারা, আয়ারল্যান্ডের সংবিধান, এবং রাষ্ট্রসংঘের যে চার্টার, ইউনাইটেড নেশন চার্টার, এই সমস্ত কিছুর দ্বারা, সমস্ত কিছু থেকেই একটা প্রেরণা এসেছে এই ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে যে নির্দেশমূলক নীতি সংযুক্ত করা হয়েছে। রাইট। অর্থাৎ এগুলো হচ্ছে সোর্স, these are the sources behind the adoption of the directive principle of state policy in the Indian Constitution. Right. তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলে। তো ভারতীয় সংবিধানে যে তার থার্ড পার্টি মৌলিক অধিকারগুলো আছে, সেগুলো হলো পলিটিক্যাল ডেমোক্রেসি, অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রের কথা বলেছে। রাইট। কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই নির্দেশমূলক নীতিগুলি কিন্তু তা নয়। এগুলো ব্যক্ত করেছে সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথা। অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্র তখনই সার্থক হতে পারে যখন সেখানে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাই ভারতীয় সংবিধানের যারা সংবিধান প্রণেতা শুধুমাত্র মৌলিক অধিকার দিয়েই সংযুক্ত করেই ক্ষান্ত হননি, তার সাথে যুক্ত করেছে এই চতুর্থ অধ্যায় ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। রাইট। এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই নির্দেশমূলক নীতিগুলো হলো অ্যাকচুয়ালি সামাজিক বিপ্লবের ইঙ্গিত দেয়। রাইট। অর্থাৎ হিংসাত্মক
বিপ্লবের পথে না গিয়েও কোনো একটা দেশে, গণতান্ত্রিক দেশে সামাজিক বিপ্লব ঘটানো যেতে পারে, সামাজিক অর্থনৈতিক বিপ্লব ঘটানো যেতে পারে। আর এই নির্দেশমূলক নীতিসমূহ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অর্থনৈতিক স্বাধীনতার কথা, অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলে, রাইট? কাজেই শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক গণতন্ত্র হলেই কোনো একটি দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। দরকার হচ্ছে জনগণের সামগ্রিক কল্যাণ সাধন, আর তাই প্রয়োজন হচ্ছে সামগ্রিকভাবে সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব। আর এই সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলেই যে নীতিসমূহের প্রয়োজন, সেটাই হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাইট? নির্দেশমূলক নীতিসমূহ। তো তোমাদেরকে বলি যে এই যে ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলো আছে, নির্দেশমূলক নীতিসমূহ আছে, এগুলো কিন্তু বাস্তবায়ন করা সরকারের পক্ষে বাধ্যতামূলক নয়। এগুলো হচ্ছে গাইডলাইন্স, নির্দেশিকা। সংবিধানে, ভারতীয় সংবিধানে ভারত সরকারের ওপর কতগুলো অব্লিগেশন দিয়েছে। এগুলো কিছু পজিটিভ অব্লিগেশনস অন দ্য স্টেট টু ফলো দি ডিরেক্টিভ প্রিন্সিপালস ইন দি গভর্নেন্স অফ দি কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সময় কীভাবে ভারত সরকার একটা জনকল্যাণকর রাষ্ট্রে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, একটা জনকল্যাণকর রাষ্ট্রে পৌঁছানোর জন্য কীভাবে রাষ্ট্র এগিয়ে যাবে, তারই নির্দেশিকা হলো এই ডিরেক্টিভ প্রিন্সিপালস, রাইট? অর্থাৎ রাষ্ট্র পরিচালনার সময় সরকার এই নীতিগুলোকে অনুসরণ করবে, যথাসম্ভব বাস্তবায়ন করবে, রাইট? কিন্তু এগুলো বাধ্যতামূলক নয়, এগুলো হচ্ছে অব্লিগেশনস, পজিটিভ অব্লিগেশনস, বাধ্যতামূলক নয়। তো এই কারণেই যেহেতু রাষ্ট্রের ওপর কিছু, রাষ্ট্রকে উৎসাহিত করা হচ্ছে এই নীতিগুলির দ্বারা, রাষ্ট্রগুলোকে কিছু নির্দেশিকা দিয়ে রাষ্ট্রকে উৎসাহিত করছে, সরকারকে উৎসাহিত করছে এই নীতিগুলিকে বাস্তবে প্রয়োগ করবার জন্য, কাজেই এগুলোকে বলা হয় ইতিবাচক। অর্থাৎ সরকারকে উৎসাহিত করা, রাষ্ট্রকে উৎসাহিত করা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য, সমাজতান্ত্রিক, সামাজিক, অর্থনৈতিক গণতন্ত্রের পরিণত করার জন্য, এই যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু নির্দেশিকা, কিছু ইঙ্গিত, কিছু ডাইরেকশনস, সেই কারণেই বলা হয় এটাকে পজিটিভ অ্যাসপেক্ট। অর্থাৎ এটি হচ্ছে একটি ইতিবাচক একটা ধারণা, পজিটিভ, যেহেতু এটা রাষ্ট্রকে বা সরকারকে উৎসাহিত করছে এই নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য, রাইট? এবং প্রকৃতিগতভাবে এই নির্দেশমূলক নীতিগুলো হলো সামাজিক ও অর্থনৈতিক, রাইট? কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে সরকারের কোনো বাধ্যবাধকতা নেই, তবে সরকার অনুসরণ করবে, বিশেষ করে জনগণের ভয়ে, নির্বাচনের ভয়ে সরকার সবসময় সজাগ থাকবে যাতে এই নীতিগুলিকে বাস্তবায়ন করা যায়, রাইট? যতটাই বাস্তবায়ন করবে ততটাই সরকারের পক্ষে জনগণের সমর্থন ফিরে আসবে, অর্থাৎ এটা সরকারের পক্ষে সহায়ক। তো এগুলো হচ্ছে একটা ইতিবাচক ধারণা, কিন্তু পাশাপাশি বলি মৌলিক অধিকারগুলো কিন্তু নেতিবাচক, কেননা সেখানে রাষ্ট্রকে কোনো কিছু করা থেকে বিরত করার কথা বলা হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে কিছু ডাইরেকশনস আছে নট টু ডু, স্টেটকে বলা হয় যে তুমি এই কাজগুলো করবে না, কিছু বাধা নিষেধ, তাই এটা নেতিবাচক মৌলিক অধিকারগুলি। আর নির্দেশমূলক নীতিগুলো হলো একটা ইতিবাচক ধারণা, পজিটিভ, কারণ এখানে স্টেটকে গাইড করছে কিছু করবার জন্য, কিছু বাস্তবায়ন করবার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। কাজেই এই অব্লিগেশন হচ্ছে অন দ্য পার্ট অফ দ্য স্টেট টু ডু সার্টেন থিংস, কিছু করবার জন্য কিছু গাইডলাইন্স, তাই এটা পজিটিভ, রাইট? তো এবারে বলি যে নীতিগুলি এখানে সংযুক্ত করা হয়েছে, নির্দেশমূলক নীতিগুলি, তার মধ্যে আছে যেমন দেশের সম্পদের যেন, দেশের সমস্ত সম্পদ যেন পুঞ্জীভূত না হয়, দেশের সম্পদ যেন সামগ্রিকভাবে, সুষ্ঠুভাবে, ন্যায্যভাবে বণ্টিত হয়, সমস্ত সম্পদ, সামগ্রিক সম্পদ যেন পুঞ্জীভূত না হয়, মুষ্টিমেয় কিছু লোকের হাতে যেন না চলে যায়। এটা একটা নির্দেশমূলক নীতি এবং সরকারকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশমূলক নীতিতে। তারপর বলা হয়েছে যে সর্বসাধারণের মান উন্নয়ন করতে হবে, বেকারত্ব, বার্ধক্য দূর করতে হবে, গ্রামাঞ্চলে কুটির শিল্পের প্রসার ঘটাতে হবে, এগুলো হলো সবই নির্দেশমূলক নীতি, রাইট? তারপরে বলা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতির কৃষি ও পশুপালনের কাজ করার ব্যবস্থা করতে হবে, এগুলো হলো সমস্ত সমাজতান্ত্রিক নির্দেশমূলক নীতি। এবার এরই সাথে কিছু আদর্শভিত্তিক নীতি হলো
একই রকম কাজের জন্য নারী ও পুরুষকে একই মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। জনগণকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সুযোগ করে দিতে হবে। রাইট, 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সহ প্রত্যেক নাগরিকের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। রাইট, এবং প্রশাসনিক নীতিগুলি হলো সর্বক্ষেত্রে একই রকমের দেওয়ানি আইন প্রবর্তন করার ব্যবস্থা করতে হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি অনুসরণ করে আইন বিভাগকে, শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথক করতে হবে। এবং আন্তর্জাতিক সম্পর্কে এই নীতিগুলি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, এবং আন্তর্জাতিক সন্ধি, চুক্তি ও বিধিনিষেধগুলি পালনের ব্যবস্থা করতে হবে এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করতে হবে। এই হলো নির্দেশমূলক নীতিসমূহ। রাইট, এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে এই নির্দেশমূলক নীতি অনেকখানি বাস্তবায়িত হয়েছে। যেমন দেশের সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণের সুবন্টনের উদ্দেশ্যে জমিদারি প্রথা ও রাজন্য ভাতার বিলোপ সাধন করা হয়েছে। ব্যাংক, বিমা, কয়লা প্রভৃতির জাতীয়করণ করা হয়েছে। শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে সরকারি বিমা পরিকল্পনা, শ্রম বিরোধ আইন ইত্যাদি পাশ করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছে, কারণ এটাও নির্দেশমূলক নীতিতে ছিল। কুটির শিল্পের প্রসারের জন্য সর্বভারতীয় খাদিন ও গ্রামীণ শিল্প পর্ষদ প্রতিষ্ঠিত হয়েছে। শাসন বিভাগ ও বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে। অনুন্নত শ্রেণী ও তপশিলি জাতি ও উপজাতির জন্য চাকরি, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে জোট নিরপেক্ষ ও সাম্রাজ্যবাদ বিরোধী দৃষ্টিভঙ্গিও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই নির্দেশমূলক নীতিসমূহ যেগুলো ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে সংযুক্ত করা হয়েছে তার অনেকটাই কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। রাইট, কেননা এই নীতিগুলো হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের কথা বলে, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলে। এই নীতিগুলো বাস্তবায়িত হলেই কিন্তু যে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে যে মৌলিক অধিকার, অর্থাৎ যেখানে রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে, সেটাও সাকসেসফুল হবে। অর্থাৎ সামাজিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই নির্দেশমূলক নীতিগুলোকে সংযুক্ত করা হয়েছে। তবেই এই নীতিগুলো বাস্তবায়িত হলেই একটি রাষ্ট্র, ভারত, জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত হতে পারবে। রাইট, শুধু পুলিশি রাষ্ট্র হলেই নয়, আইন শৃঙ্খলা বজায় রাখলেই দেশের উন্নতি হয় না। আগে ছিল এটা পুলিশ স্টেট ব্রিটিশ পিরিয়ডে, এখন সেটার লক্ষ্য হচ্ছে, ভারতের লক্ষ্য হচ্ছে স্বাধীন ভারতের কল্যাণকর রাষ্ট্রে পরিণত হওয়া। আর তার জন্যই দরকার হচ্ছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার এবং তার সাথে সাথে সামাজিক, অর্থনৈতিক ও গণতন্ত্রের প্রতিষ্ঠা। এই সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যেই, জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই এই নির্দেশমূলক নীতিগুলো ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ে সংযুক্ত করা হয়েছে। কাজেই এটা একটা ইম্পর্টেন্ট দিক। তবে এর রাজনৈতিক গুরুত্ব এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নির্দেশমূলক নীতিগুলি। কেন? যে এগুলো হচ্ছে কার্যকরী শক্তি, এর পেছনে আছে জনমত। এগুলো কার্যকর না করলে সরকার নির্বাচনের সময় জনগণের কাছে জবাবদিহি হাত থেকে রেহাই পায় না। অর্থাৎ এর থেকে বলা যায় এই নির্দেশমূলক নীতিগুলো হলো শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের হাতে এক রাজনৈতিক হাতিয়ার। অর্থাৎ এগুলো বাস্তবায়িত হলেই কিন্তু জনগণ খুশি হবে, জনগণের সমর্থন থাকবে। এটা ভারত সরকারকে সবসময় মনে রাখতে হয় এবং সজাগ থাকতে হয়। তো যদিও এগুলো আদালতে বলবৎযোগ্য নয়, তবু এরা পজিটিভ, কেননা এরা রাষ্ট্রকে কিছু করবার জন্য উৎসাহিত করে, কিছু গাইডলাইন্স দেয়। এগুলো যদিও আদালতে বলবৎযোগ্য নয়, কিন্তু তবুও এদের গুরুত্ব যথেষ্ট পরিমাণে রয়েছে, কেননা এই নির্দেশমূলক নীতিগুলোর লক্ষ্য হলো সোশ্যাল অ্যান্ড ডেমোক্রেসি। The principal aim of directive principles is to establish social and economic democracy in the country. অর্থাৎ দেশে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হলো মূল লক্ষ্য। তাই
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নির্দেশমূলক নীতিগুলো, রাইট? আর এর পেছনে রয়ে গেছে রাজনৈতিক সমর্থন ও নৈতিক সমর্থন। আর যদি তুলনা করো মৌলিক অধিকারের সাথে, মৌলিক অধিকারগুলো হচ্ছে কিছু স্টেটকে কিছু করবার জন্য প্রহিবিট করে, বাধা নিষেধ আরোপ করে, তাই এটা নেতিবাচক। আর নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে কিছু করবার জন্য নির্দেশিকা দেয়, উৎসাহিত করে, তাই এগুলো পজিটিভ, ইতিবাচক। তবে মৌলিক অধিকারগুলি হচ্ছে বা আদালতে বলবৎযোগ্য। আর মৌলিক অধিকারের লক্ষ্য হলো রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, রাইট? কাজে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই একটি দেশ উন্নত হতে পারে না, তার সাথে দরকার হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র। আর সেই কারণেই এই সামাজিক ও গণতন্ত্রের লক্ষ্যে, জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যেই এই নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত করা হয়েছে ভারতীয় সংবিধানের 4th অধ্যায়। কাজেই এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন তোমাদের বলি, তোমরা মনে রাখবে আর্টিকেল 36 থেকে 51, এই 16টি ধারাই কিন্তু এই নির্দেশমূলক নীতিসমূহ সংযুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের 4th পার্ট 4th অধ্যায় 36 to 51। আর মনে রাখবে এটা আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে ভারতীয় সংবিধানে এই ডিরেক্টিভ প্রিন্সিপাল সংযুক্ত করা হয়েছে, রাইট? এটাও তোমরা মনে রাখবে। কাজেই একটা জিনিস তোমাদের না, যেমন এটা অত্যন্ত, এগুলোকেও বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৌলিক। কেননা আর্টিকেল 37 মনে রাখবে, 36 to 51 হচ্ছে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে। কোথায়? 4th অধ্যায়। যেমন 37-এ বলেছে যে দিস প্রিন্সিপলস আর ফান্ডামেন্টাল ইন দি গভর্নেন্স অফ দি কান্ট্রি অ্যান্ড ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপলস ইন মেকিং লস। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্টিকেল 37-এ বলেছে। কেননা ভারত সরকার নতুন আইন প্রণয়নের সময় অবশ্যই এই নীতিগুলির কথা মাথায় রাখবে। এই নীতিগুলির অনুযায়ী, এই নির্দেশিকা অনুযায়ী ভারত সরকার তার আইন প্রণয়ন করবে। অর্থাৎ আইন প্রণয়ন করবার সময় এই নীতিগুলির কথা মাথায় রাখতে হবে। তাই এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আর মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির সবসময় একটা সামঞ্জস্য বিধান করে চলতে হবে, তবেই সমাজতান্ত্রিক লক্ষ্যে, কল্যাণকর রাষ্ট্রে পৌঁছানো যাবে। আর এইটাই ভারতের সংবিধান যারা প্রণেতা তাদের অভিমত, যে এই মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতি দুটো মিলেই হচ্ছে, এটার কম্বিনেশন, একটা কম্বাইন্ড ফর্মই হচ্ছে একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পৌঁছানো। অর্থাৎ দুটোই দরকার, পার্ট 3, পার্ট 4, ফান্ডামেন্টাল রাইটস এবং মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিসমূহ। এই মৌলিক অধিকারে যেমন আছে এগুলো রাজনৈতিক অধিকার, নির্দেশমূলক নীতিগুলিতে আছে সামাজিক ও অর্থনৈতিক অধিকার। অর্থাৎ এই দুটো মিলেই হচ্ছে প্রকৃত জনগণের কল্যাণ করা সম্ভব হবে এবং কল্যাণকর রাষ্ট্রে পৌঁছানো সম্ভবপর হয়ে উঠবে। হ্যাঁ, কাজেই এগুলো ইম্পর্টেন্ট। তারপর যেমন বলেছে 39, আর্টিকেল 39-এ বলেছে যে কোনোভাবেই যেন সম্পদের পুঞ্জীভবন না হয়, পুঁজিপতিদের হাতে না চলে যায়, এটা ন্যায্যভাবে, সুষ্ঠুভাবে যেন বণ্টিত হয়। হ্যাঁ, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশন, আর্টিকেল 39-এ বলেছে, মনে রাখতে হবে। আবার যেমন বলেছে যে 2002-এর 86তম সংবিধান সংশোধনে 86th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার, শৈশবের যে যত্ন, লালন পালন এবং তাদের যে শিক্ষার ব্যবস্থা সেটা করতে হবে আনটিল দি এজ অফ 6 years। তো এইভাবে বিভিন্ন সময়ে এই নির্দেশমূলক নীতিগুলি কিন্তু আবার সংশোধিত হয়েছে এবং নতুন কিছু সংযুক্তও হয়েছে। সো দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ডিরেক্টিভস। হ্যাঁ, আর সবশেষে বলি যে এই নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে পজিটিভ অব্লিগেশনস অন দ্য স্টেট। এগুলো হচ্ছে ইতিবাচক কিছু বাধ্যবাধকতা স্টেটের ওপর এই নীতিগুলিকে বাস্তবায়ন করার জন্য, যাতে করে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃতপক্ষেই একটা উন্নত দেশে প্রতিষ্ঠিত হয় এবং যে লক্ষ্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় বিচার এবং তার সাথে সাথে সার্বিক যে জনকল্যাণ সেটাও যেন সম্ভব হয়, এই সমস্ত কথাই রেখেই এই নির্দেশমূলক নীতিগুলিকে সংযুক্ত করা হয়েছে এবং আগামী দিনেও হয়তো এই নির্দেশমূলক নীতিগুলোকে আরও পদক্ষেপ নিয়ে যাতে সমাজতন্ত্রের আদর্শের কথা মাথায় রেখে, জনকল্যাণকর রাষ্ট্রের কথা মাথায় রেখে এই নীতিগুলিকে বাস্তবায়নের জন্য সরকার হয়তো আগামী দিনে আরও এর ওপর জোর দিতে পারে।
এবং এই নির্দেশমূলক নীতির তাৎপর্য সেটা অবর্ণনীয় এবং আগামী দিনে হয়তো ভারত একদিন প্রকৃতপক্ষেই একটি জনকল্যাণকামী রাষ্ট্রে পরিণত হবে যদি এই নির্দেশমূলক নীতিসমূহগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়। যদিও এর সাথে দেশের সরকারের আর্থিক সঙ্গতির একটা সম্পর্ক আছে, অর্থাৎ আর্থিক সঙ্গতি থাকলেই কিন্তু এই যেমন সকলকে চাকরি দেবার অধিকার, সকলকে কাজ দেবার অধিকার, এটাও কিন্তু নির্দেশমূলক নীতিতে সংযুক্ত করা হয়েছে, কিন্তু আজও কিন্তু সকল নাগরিককে কিন্তু কাজ দেওয়া সম্ভবপর হয়ে ওঠেনি, কেননা এটার সাথে সরকারের আর্থিক সঙ্গতির একটা প্রশ্ন রয়েছে, রাইট? সো আজকে এখানেই শেষ করছি, আমি পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ।